মেরিট, যোগ্যতা। ভুল বললাম, মেরিট মানে কি যোগ্যতা? না না না, ঠিক তা নয়। বর্তমানে আমরা যেটা সবাই বোঝে, মেরিট মানে হলো মেধা। আর এই মেরিট থেকেই কি শব্দটি আমরা পেয়েছি? মেরিটোরিয়াস, মেধাবী। হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তাই তো আমরা ছোটবেলায় পড়েছি। তো এই যে মেরিট শব্দটি শোনা যাচ্ছে, এবং শুধু তাই নয়, পাশাপাশি যোগ্যতা শব্দটিও শোনা যাচ্ছে। কি ক্ষেত্রে? ওই যে চাকরি বাকরির, জীবিকা, কর্মসংস্থান, এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ পেটের ভাত জোগাড় করা থেকে শুরু করে একটু ভালো করে বাঁচা, একটু স্বাচ্ছন্দ্যে বাঁচা, আরও যারা একটু ভালো আরও চান তারা আরামে বাঁচা, বিলাসে বাঁচা, এই সমস্ত কিছুর জন্য যোগ্যতা চাই, মেরিট চাই। আর তাই দাবি উঠেছে কি, যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে চাকরি বাকরি হোক, কর্মসংস্থান হোক। মূলত এখানে সরকারি চাকরির কথাই বলা হয়েছে দাবি, কারণ কর্পোরেটের ক্ষেত্রে ওই কোটাটা নেই তো। কোটা মানে সংরক্ষণ। এই সংরক্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটা বারবার এসছে, যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে চাকরি হোক বা সরকারি চাকরি হোক। তাই তো? কিন্তু গভীরে গেলে আমরা বুঝতে পারবো, যারা একটু খোঁজ খবর রাখেন, এই সভ্যতা, যে সভ্যতায় আমরা বসবাস করছি এই মুহূর্তে, আমরা 21 শতকে রয়েছে, এই শতকে দাঁড়িয়ে আমরা কি এটা বুঝতে পারি না যে যারা, যে শক্তি যারা বিশ্ব চালাচ্ছে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, বা আমরা যদি আরও ন্যারো সেন্সে যাই, সংকীর্ণ অর্থেও যাই, দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তো তারাই তো এই মেরিটের সংজ্ঞা বা ডেফিনেশন তৈরি করেছে, যোগ্যতার সংজ্ঞা বা ডেফিনেশন তৈরি করেছে, এবং তারাই তো আবার এই কোটা সিস্টেমটা চালু করেছে, যেটা আমরা দেখেছি আমেরিকায়, ইউএসএতে, যেখানে এবং যেসব দেশে ব্ল্যাক পিপল আছে, যাদের বলা হয় আর কি, তো সেখানে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে একটা বিষয়ও আছে, যেটা আমাদের সংরক্ষণের মতো, রিজার্ভেশনের মতো না হলেও তাদের উন্নতির জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন ব্যাপারটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে শোনা যায়। যদিও সেটা এই আমাদের দেশের সংরক্ষণের মতো এতটা সর্বগ্রাসী, ব্যাপক, সুচিন্তিত নয়, কারণ আমাদের দেশে যতটা ভেদাভেদের দরকার ছিল, পড়েছিল, কারণ জাতপাতের ব্যাপারটা ছিল, কাজে লাগানোর সুযোগ ছিল, তো সেরকম সুযোগ তো পৃথিবীর অন্য দেশে ছিল না। ইতিহাস বললেই আমরা দেখতে পাই যে আমাদের এই ভার্সেটালিটি, মানে ভার্সেটাইল, যেটা আমরা ভার্সেটাইল শব্দটি যদিও ব্যক্তির প্রতিভার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো এইসব ব্যক্তিরা তো যারা এটা করেছেন, তাদের তো অবশ্যই প্রতিভাবানই বলা যায় না, যে এই যে ডাইভার্সিটিকে, বৈচিত্র্যকে, জাতি বৈচিত্র্য বিশেষ করে তার কথাই বলছি এখানে আমি, তো সেইটাকে, মানে যেটা জাত বৈচিত্র্য, তো সেটাকে কাজে লাগিয়ে কিভাবে এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলতে হয়, সেই সুযোগটা তো আমাদের মতো দেশেই ছিল না, এখনও আছে। তো যাই হোক, তাহলে এই কোটা যারা সূত্রপাত করেছেন, তারাই এই যোগ্যতা, মেরিট বলুন, বিএ, এমএ, বি, এমএসসি, এমটেক, যেগুলো প্রথাগত ডিগ্রি আমরা এখনও পর্যন্ত জানি আর কি, যেগুলো এখন কবরে যাচ্ছে, শ্মশানে যাচ্ছে এক এক করে, তো এই দুটো বিষয় কিন্তু তারাই তৈরি করেছে, তাই তো? আমরা সেটা জানি না। তাই যখন এই কোটা সিস্টেমটা উঠে যাবে, তখন সরকারি চাকরি ব্যাপারটাই উঠে যাবে, মানে দুটোই একসাথে যাবে। দুটো যেহেতু একসাথে এসেছে,
আমাদের সংবিধানের সূত্রপাত মনে করে দেখুন B.R. আম্বেদকর, তাই তো? প্রথমে এই বছর দশকের জন্য এটা লাগু করা হবে এরকম ছিল, তো পরবর্তীকালে বাড়াতে 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 এক্সটেন্ড করতে করতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো তাহলে এই যে সংরক্ষণ, সেটার ভালো মন্দ এই বিষয়ে কিন্তু আজকের আলোচনা নয়, আজকের আলোচনা আরও গভীরে যাওয়ার উদ্দেশ্যে, এই সময়টাকে বোঝার উদ্দেশ্যে, আমরা যাতে করে কনফিউজড হয়ে না পড়ি, হতাশ হয়ে না পড়ি, ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারি অন্তত, বা বোঝার চেষ্টা করি, সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও। তো তাই কোটা অবশ্যই উঠে যাবে, থাকবে না। মানে সংরক্ষণ বলতে আমরা যেটা এখন বুঝি SC ST OBC, যেভাবে আমি আমাদের দেশকেই উদাহরণ দিয়ে বলছি, এটা পৃথিবীর সর্বত্রই প্রযোজ্য, যেসব দেশে এখনও ওই জাতীয় ব্যবস্থা আছে। কারণ কি, সরকারি চাকরি যেই উঠে যাবে, মানে কর্পোরেটের অধীনে চলে যাচ্ছে, সব আপনারা জানেন ধীরে ধীরে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে থার্ড জেনারেশন রিফর্ম, যা নতুন বিশ্ব ব্যবস্থায় যেটা পিকে চলে যাচ্ছে, অর্থাৎ যাকে বলা হচ্ছে যে প্রাইভেটাইজেশন, টোটাল প্রাইভেটাইজেশন। তো সেক্ষেত্রে তো কর্পোরেট সংস্থা যারা রয়েছে, যারা মাইক্রোসফটই বলুন বা টাটার বলুন, TCSই বলুন, বা এরকম যেসব সংস্থা রয়েছে, ডুপোই বলুন, তারা কি এই জাত বৈচিত্র্য দেখে, SC ST OBC দেখে তারা কি লোক নেবে? যতটুকুই নিক আর কি। যদিও এই AI-এর দুনিয়ায় কর্মসংস্থান বিশ্বে এবার সবচেয়ে সংকুচিত হয়ে যাবে আর কি। তো যতটুকুই যদি একজন দুজনও নেন আর কি, নেওয়া হয়, তাহলে কি তারা এই ভিত্তিতে নেবে? প্রশ্নই আসে না। তারা তো পারফরমেন্স বুঝবে, কীভাবে কে কোম্পানিকে কত বেশি আউটপুট দিতে পারে, তাই তো মুনাফা দিতে পারে, সেই ভিত্তিতেই তারা দেখবে। সুতরাং তাদের কাছে সেটাই যোগ্যতা, সেটাই মেরিট। সুতরাং এইভাবে এই বিষয়টাও তখন আর থাকবে না, তাই তো? তাহলে এইটা থাকলে ওটা আছে, ওটা না থাকলে এটাও নেই। আসলে এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলার জন্যই তো এই কোটা চালু হয়েছিল। মূল সমস্যার সমাধান না করে একটা চটক দেখিয়ে, একটা গিমিক তৈরি করে, আধুনিকতার নামে, বিলাস ব্যাসনের নামে আরামের চাকরি তৈরি করা হয়েছিল, যাতে করে আরও মানুষ বেশি করে প্রলুব্ধ হয়, শিকড় থেকে বিচ্ছিন্ন হয়, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়, আইডেন্টিটি থেকে বিচ্ছিন্ন হয়। এটাই সভ্যতার প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি মাত্র। তো সুতরাং এটা গেলে ওটাও যাবে, এটা থাকলে ওটাও থাকবে, এটা। এবং একটা যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, এ নিয়ে বিস্তর লেখালেখি আছে, আমার বিস্তর ভিডিও আছে, আপনারা দেখেছেন, শুনেছেন। আসুন আবার একটুখানি গভীরে যাই, পিছিয়ে যাই। আচ্ছা, যে মানুষটি বা যে যুবকটি, ধরুন তিনি MTech করেছেন বা MSc করেছেন, এবং সঙ্গে আরও অন্যান্য ডিগ্রি, কেউ B.Ed করেছেন, M.Ed করেছেন, তাই তো? কেউ আবার MTech করে MBA করেছেন, স্পেশালাইজেশন করেছেন কোনো কিছুর ওপরে, সঙ্গে পাইথন করেছেন, বা অমুক অনেক রকম যেসব আছে আধুনিক অত্যাধুনিক বিষয় যেগুলো আসছে, করেছেন। তো এটা তাহলে কি তার যোগ্যতা, তাই তো? সেখান থেকে তাকে আমরা বলতেই পারি এ মেরিটোরিয়াস ক্যান্ডিডেট ফর দ্য জব, তাই তো? মেরিটোরিয়াস স্টুডেন্ট, যদি পড়াশোনা এখনও করে তাহলে মেরিটোরিয়াস স্টুডেন্ট। এবার এই যে যুবকটি, যিনি মেরিটোরিয়াস বা যিনি যোগ্য বলে আমরা বলছি, এখন দুটো একাকার হয়ে গেছে। যোগ্যতা মানে ডিগ্রি বোঝায়, মেরিটোরিয়াস মানেও এখন ডিগ্রি বোঝায়, তাই তো? আমরা সেটা জানি। প্রাকৃতিক যোগ্যতার বিষয়টাই কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এবার এই যুবকটিকে যদি সুন্দরবনের জঙ্গলে বা সুন্দরবন এলাকায় মধু সংগ্রহ করতে পাঠানো হয়, সে কি পারবে? পারবে না। বা সাধারণত দরকারই নেই, তাকে যদি বলা হয় গ্রামে গিয়ে একটু চাষবাস করে দুটো আলু, দুটো মূলো, দুটো কুমড়ো ফলাও, সে কি পারবে? পারবে না। না পারার সম্ভাবনাই ব্যাপক, তাই তো? আমি ছেড়ে দিলাম আফ্রিকার জঙ্গলে গিয়ে বা ব্রাজিলের আমাজনিয়াতে গিয়ে সেখানকার মানুষের মতো জীবনযাপন করা। তাহলে তাহলে তার তাহলে ওই যে মানুষগুলো যারা সুন্দরবনে বেঁচে আছে, আফ্রিকার জঙ্গলে বেঁচে আছে,
ব্রাজিলের আমাজনে বেঁচে আছে, সেই সব মানুষগুলোর যোগ্যতা নেই? আলবাত আছে। যেগুলো আছে সেটাই প্রাকৃতিক যোগ্যতা। তো ওইখানে গিয়ে আপনি টিকতে পারবেন না। বা এই যে ডিগ্রিধারী মানুষ যারা আমরা যোগ্য বলে নিজেদেরকে বারবার করে বলছি, মেরিটোরিয়াস বলে দাবি করছি, আমরা কিন্তু সেখানে গিয়ে টিকতে পারবো না, তাই তো? তো একই রকমভাবে তারাও কিন্তু এই নাগরিক সভ্যতায় তাদের বেশিরভাগেরই দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে মরে যাবে। তারপরে যদি বেঁচে থাকে, তাদের সেই স্কিলগুলো নিয়ে, তাদের যে জঙ্গলে যে স্কিলগুলো দরকার পড়ে, সেই স্কিল বলুন বা যোগ্যতা বলুন বা মেরিট বলুন, সেই স্কিলগুলো নিয়ে তারা নিশ্চয়ই নিউ ইয়র্কের মানহাটানে করে খেতে পারবে না। বা আমাদের যে সিলিকন ভ্যালিগুলো রয়েছে, বিভিন্ন রকম নামে ডাকা হয়, ব্যাঙ্গালোর বলুন, তাই তো, বা ক্যালিফোর্নিয়া বলুন, এইসব শহরে যেগুলো অত্যাধুনিক শহর, সেসব জায়গায় ওই সব মানুষ টিকতে পারবে না। ঠিক একই রকমভাবে আপনিও কিন্তু ওদের সারাউন্ডিংসে গিয়ে, ওদের অ্যাম্বিয়েন্সে গিয়ে বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, পুরো এলিমিনেট হয়ে যাবেন। তো এইবার দেখুন, আরও একটা বিষয় আছে। ওই মানুষগুলোই কিন্তু আমরা যদি পিছিয়ে যাই, দেখব যে ওই মানুষগুলো ওই সুন্দরবনের যে কৃষক বলুন বা মধু সংগ্রহ বলুন, মৌল বলুন, যাই হোক যারা করে, তো এইখান থেকে এদের সন্তান সন্ততিরাই কিন্তু এই যে বর্তমানে আমরা যে যোগ্য বলে যাদেরকে দাবি করছে, মানে যারা নিজেদের দাবি করছেন সভ্যতার যোগ্যতা, তো মেরিটোরিয়াস, তো তাদের যদি শেকড় আমরা খুঁজি, তারা দেখব তাদের কিন্তু ওই রকম একজন মৌল বেরোবে, কারো কৃষক বেরোবে, প্রত্যেকেরই কৃষক বেরোবে। ওটাই তো আদি, তাই তো? তাহলে কৃষকের সন্তানই তো পরবর্তীকালে আইটি ইঞ্জিনিয়ার হলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো, কেউ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করলো, শহরে বসবাস শুরু করলো, কেউ কেউ আবার বিদেশে চলে গেল, আমেরিকায় চলে গেল, কানাডায় চলে গেল, তাই তো? তাহলে শেকড়টা তো সেই গ্রামেই। গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন। তাহলে কিন্তু উল্টোটা হয় না কেন? পারা যায় না বলে। এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক। অর্থাৎ সুন্দরবনের কৃষকের ছেলেটি বা মধু সংগ্রহকারীর ছেলেটি, তাই তো, বা জারোয়া সম্প্রদায়ের, নগরায়নের প্রভাবে জারোয়া সম্প্রদায়ের সন্তান সন্ততি, তারা পড়াশোনা করে, সরকারি বা প্রতিষ্ঠানের পড়াশোনা করে, তারা শহরে এসে ইঞ্জিনিয়ারের চাকরি পেতে পারে, এমবিএ চাকরি পেতে পারে, মার্কেটিংয়ের চাকরি পেতে পারে, এআই ডেভেলপমেন্ট করতে পারে, ফিড করতে পারে, এগুলো পারে। কিন্তু উল্টোটা আবার তারা সেইখানে গিয়ে, আফ্রিকাতে গিয়ে, ব্রাজিলে গিয়ে অরণ্যে সেটেল করে তারা আবার পূর্বপুরুষের মতো জীবনযাপন করতে পারে না। কতটা সুযোগ আছে, স্কোপ আছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। শারীরিকভাবেই পারে না, শারীরিক মানসিকভাবে তাদের যে আরামে অভ্যস্ত হয়ে যাওয়া জীবনযাপনে, এবং ফার্মা কোম্পানি, কারণ পাশাপাশি ফার্মা কোম্পানির প্রভাবটা তাদের শরীরে পড়ছে। সে শুধু বিএ, এমএ, ইঞ্জিনিয়ারিং, এমবিএ করছে না, পাশাপাশি ওষুধও খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, ভ্যাকসিন নিচ্ছে। এই করতে 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 তাদের শারীরিক পরিস্থিতি যেখানে দাঁড়ায়, তারা পরবর্তীকালে ওইখানে গিয়ে আবার প্রকৃতির কোলে বেঁচে থাকার জন্য যে মেরিট চাই, যে যোগ্যতা চাই, যে এবিলিটি চাই, সেটা তারা আর পারে না, ম্যানিফেস্ট করতে পারে না। তাদের মধ্যে সেই ক্ষমতায় থাকে না, শারীরিক বা মানসিক যে ক্ষমতায় বলুন, কোনোটাই থাকে না। তাহলে কে যোগ্য, কে অযোগ্য? তাহলে ব্যাপারটা সভ্যতার তৈরি। অর্থাৎ শহরের বুকে দাঁড়িয়ে তুমুল গর্জন করে যে যুবকটি বলছে আমি যোগ্য, আমি যোগ্য, সেই যুবকটি কিন্তু আবার সুন্দরবনে, আফ্রিকায়, ব্রাজিলে, আমাজনিয়ায় তারা অযোগ্য। একই রকম উল্টোটাও। তাহলে এবার একটুখানি বোঝার চেষ্টা করি কেন এই অবস্থাটা দাঁড়ালো, কাদের উদ্দেশ্যে, কাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই মেরিটের ডেফিনেশন, যোগ্যতার ডেফিনেশনগুলো বদলাতে শুরু করলো, এবং সেটা বদলাতে বদলাতে আমরা কোথায় চলেছি, শেষ পর্যন্ত কি হবে। মেরিট শব্দটির উৎপত্তি মেরেরি থেকে, ল্যাটিন শব্দ। সেইখান তার অর্থ হচ্ছে যোগ্য হওয়া, যোগ্য, ডিজার্ভ করা, তাই তো, মেরেরি।
তো সেইখান থেকে শব্দটি বিবর্তিত হয়ে মেরিটাম বলে একটি শব্দ হলো। বেশ, সেটাও ল্যাটিন। সেইখান থেকে আমরা পেলাম ওল্ড ফ্রেঞ্চে মেরিট শব্দটি, যার অর্থ প্রশংসার যোগ্য, মানে প্রশংসিত হওয়ার মতো গুণাবলী আছে, যার রিওয়ার্ড পাওয়ার মতো, পুরস্কার পাওয়ার মতো গুণাবলী, সেখান থেকে মেরিটোরিয়াস মানে যার আছে, আর এই গুণাবলী বা গুণ হচ্ছে মেরিট। তো এইভাবে শব্দটি এলো। তাহলে মেরেরই হচ্ছে রুট। তো এই ল্যাটিন ভাষার উৎপত্তি কবে? 700 খ্রিস্টপূর্বাব্দে এরকম সময়ে ল্যাটিন ভাষার উৎপত্তি। তাহলে এই 700 খ্রিস্টপূর্বাব্দ যদি আমরা ধরে নিই বা এরকম সময়ে, তখন কি বর্তমানে যে মেরিট শব্দটির বিশ্লেষণ এবং ডেফিনেশন আমরা পাচ্ছি, যোগ্যতার যে ডেফিনেশন পাচ্ছি, 700 খ্রিস্টপূর্বাব্দে কি একই রকম ছিল? নিশ্চয়ই ছিল না। বিবর্তিত হয়েছে সভ্যতার প্রয়োজনে, সভ্যতা না বলে আরও ভালো হয় শাসকের প্রয়োজনে বিবর্তিত হয়েছে। এবার আসুন কিছু প্রশ্ন তুলি আরও। এখনও কিন্তু এই মেরিটের সঙ্গে, এই সভ্যতার তৈরি মেরিট বা এবিলিটি না বলে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যাই হোক, তো এগুলোর মেরিটের অঙ্গ হয়ে গেছে এখন। মানে এবিলিটি বলুন, এলিজিবিলিটি, ভালো কথা হচ্ছে এলিজিবিলিটি আর এবিলিটি কিন্তু একশো ব্যাপার নয়। এলিজিবিলিটি এবং এবিলিটি কিন্তু এক বিষয় নয়, মেরিটও এক বিষয় নয়, তাই তো? আসুন আমরা এই ইংরেজি শব্দগুলো শেখা হবে, একটু আলোচনার মাধ্যমে প্রয়োগগুলো আমরা শিখে নেব, এবং আমরা কোথায় আছি এবং আগামীতে কোথায় চলেছে সেটাও আমরা বুঝতে পেরে যাব। এবিলিটি হচ্ছে, এবল থেকে এবিলিটি এসেছে। আমরা জানি আরও একটি সমার্থক শব্দ আছে ক্যাপেবল, যেখান থেকে নাউন এসেছে ক্যাপাবিলিটি, এই তো। এবার ধরুন একটি যুবককে কোনো নারী বিবাহ করবে, সে আইটি ইঞ্জিনিয়ার বা সে বেশ ভালো উপার্জন করে, বর্তমান সভ্যতার উপরে, মানে সভ্যতায় দাঁড়িয়ে তাকে বেশ সফল বলা যায়, তার গাড়িও আছে, বাড়িও আছে, হাইলি এস্টাবলিশড। তাহলে কি বলবো আমরা? মেরিটোরিয়াস, মেরিট আছে, যোগ্যতা আছে, তাই তো? এই সেন্সে। কিন্তু ধরুন সেই যুবকটির যদি শারীরিক ক্ষমতা না থাকে, মানে যৌন সম্পর্ক করার ক্ষমতা না থাকে, ইম্পোর্টেন্ট হয়, তাহলে সে কি? সে চাকরি করার পক্ষে তার মেরিট আছে, যোগ্যতা আছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, প্রণয়ের ক্ষেত্রে, যেভাবেই ডাকুন না কেন, তার কিন্তু এবিলিটি নেই। হি ইজ নট ক্যাপেবল, তাই তো? তাহলে এবিলিটি বা এবল বা ক্যাপেবল শব্দগুলো আমরা মানসিক এবং শারীরিক ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করি। এটা খুব আদিকাল থেকে হয়ে আসছে। যখন সভ্যতার তৈরি কোনো ডেফিনেশন তৈরি হয়নি সেই সময় থেকে যদি আমরা পিছিয়ে যাই, তখন এবল, ক্যাপেবল এই শব্দগুলো ছিল না। কিন্তু মূল যে অর্থগত যে জায়গাটা, যে এসেন্সটা, সেটা কিন্তু ছিল। অর্থাৎ আপনি প্রকৃতির বুকে বেঁচে থেকে সেখানকার জীবনযাপনে আপনি এবল কি না, চাষবাস করতে পারেন কি না, মাছ ধরতে পারেন কি না, পশু শিকার করতে পারেন কি না, কাঠ সংগ্রহ করতে পারেন কি না, জঙ্গলের মধ্যে খুব তাড়াতাড়ি একটা থাকার মতো আস্তানা তৈরি করে নিতে পারেন কি না, বন্য জন্তুর বিরুদ্ধে মোকাবিলা করতে পারেন কি না, আত্মরক্ষা করতে পারেন কি না, নিজের সঙ্গিনীকে, তখনও তো প্রেম ছিল, তখনও তো শারীরিক সম্পর্ক সবই তো ছিল, সঙ্গিনীকে আপনি হিংস্র জন্তুর কাছ থেকে বাঁচাতে পারেন কি না, এই যে এবিলিটি তখনকার যেটা ছিল, সেগুলো কিন্তু এখন কারো মধ্যে নেই, সব কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ ওগুলো প্রকৃতির বুকে বেঁচে থাকার এবিলিটি, সেগুলোকে এখন নিকৃষ্ট সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা সেটা বুঝতে পেরেছি। যেহেতু নগরে সভ্যতায় বাঁচতে গেলে ওগুলোর কাজে লাগে না, তাই ওগুলোকে আমরা বাতিল করে দিয়েছি, গুরুত্বহীন বলেছি, এবং ছোট বলে, মানে ইনফেরিয়ার বলে, নিকৃষ্ট বলে ভাবতে শিখেছি, তো তাই তো? কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে
যে যোগ্যতাকে আমরা ভিত্তি করে বা যে উপার্জনকে ভিত্তি করে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবছি, মেরিটোরিয়াস ভাবছি, যেটা সভ্যতা তৈরি করেছে, শাসক শ্রেণী তৈরি করেছে তাদের দাস তৈরি করবার জন্য, সেটা কিন্তু অন্তঃসারশূন্য, তাই না? অন্তঃসারশূন্য। এবার ধরুন কেন, এই যে আপনার যদি এবেল ব্যাপারটা আপনি না থাকেন, শারীরিকভাবে সুস্থ না থাকেন, শুধু শারীরিক সম্পর্ক নয়, যৌন সম্পর্ক শুধু নয়, জীবনকে উপভোগ করতে গেলে স্বাস্থ্যই সম্পদ কথাটা তো নতুন নয়, ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি হেলথ ইজ ওয়েলথ, তাই তো? তো সেইটাই যদি আপনার না থাকে, তাহলে কি আপনার এই সব ফিয়াট কারেন্সি বলুন আর এই যে যোগ্যতা ডিগ্রি, এমএসসি, এমটেক বা আরও উপরে যে সব এখন এখন আরও সব ডিগ্রি টিগ্রি আসছে, ওরা তৈরি করছে এআই রিলেটেড ডিগ্রি, তাই তো? তো সেগুলো দিয়ে আপনি কি করবেন? জীবনটা অর্থহীন মনে হবে না? যদি আপনি ঠিকঠাক হাঁটতে না পারেন, ঠিকঠাক ঘুমোতে না পারেন, ঠিকঠাক শ্বাস নিতে না পারেন, দিনরাত আপনাকে ওষুধ গিলতে হয়, তাই না? প্রিয়তম মানুষগুলোকে সঙ্গ দিতে না পারেন, তাহলে কি হবে সেই মেরিটে, সেই যোগ্যতায়? সেটা কি ভেবেছেন? আমরা সেরকম একটা সময়ের দিকে যাচ্ছে যখন এই সব যোগ্যতা থাকবে মানুষের, সভ্যতা তৈরি, শাসক শ্রেণীর তৈরি যোগ্যতা, কিন্তু প্রাকৃতিক যে যোগ্যতা, যেটা আমি এবিলিটি বা এবল বলছি বা ক্যাপাবিলিটি বলছি, সেটা আস্তে আস্তে শূন্যের দিকে যাব আমরা। সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর এই আহামরি প্ল্যান্ডেমিকের আবহে যেটা আরও তীব্র হয়েছে এবং আগামীতে যা যা সব আসছে, যে সব ভৌ ভৌ আসছে, সেই আবহে ওটা আরও আরও বেশি এই ক্যাপেবিলিটি আমরা হারাতে থাকব, তাই তো? আর এলিজিবিলিটি কি, একটু ভাবার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং। এলিজিবিলিটি শব্দটা আপনি বিয়ের ক্ষেত্রেও ব্যবহার করবেন। এলিজিবল ব্যাচেলার, অর্থাৎ বিয়ের উপযুক্ত একজন, মানে ব্যাচেলার যে এখনও বিয়ে করেনি, এলিজিবল ব্যাচেলার, তাই তো? তো সেই ক্ষেত্রে কিন্তু তার শারীরিক এবিলিটিও শুধু মানে সেটাও দেখার ভাবা হয় ভেতরে, পাশাপাশি সে প্রতিষ্ঠিত কিনা, তার জব আছে কি না, এই দুটোই কিন্তু ধরা হয়, মানে সে জীবিকা আছে কি না, তাই না? এটা একটা এলিজিবল শব্দটির মধ্যে কিন্তু এই দুটো বিষয়ই কিন্তু বিবাহের ক্ষেত্রে অন্তত আমরা ধরতে পারছি, ধরা হয়। কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যখন আপনি এলিজেবল, তখন কিন্তু আপনার ডিগ্রিটাই বর্তমানে, ওটাই কিন্তু শেষ কথা। হ্যাঁ, আপনার ডিগ্রি এবং হয়তো কিছু কিছু পরীক্ষা বা কিছু কিছু ওরা আয়োজন করে ইন্টারভিউয়ে, এটাই বড় কথা। তবে বর্তমানে আরও একটি বড় কথা হলো স্বজন পোষণ, নেপোটিজম, যেটা আগেও ছিল, আগে কম, মানে সভ্যতার আদিতেও ছিল, রাজতন্ত্রের সময়ও ছিল। রাজা তাদের প্রিয় পাত্র আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধে দিতেন, তাই নয় কি? তো তেমনই এখনও রাজনৈতিক নেতারা তাদের আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধে দিয়ে থাকেন। ব্যাপারটা বেড়েছে, হয়তো একটু স্কেলটা বেড়েছে, কিন্তু আগেও ছিল। তবে কি বর্তমানে আত্মীয় স্বজন হওয়া যায়, মানে টাকা পয়সা দিয়ে আত্মীয় স্বজন হওয়া যায়, ওটা এক ধরনের আত্মীয় স্বজন, মানে প্রিয় পাত্রের মধ্যে ঢুকে পড়া যায় ব্যাপকভাবে, যেটা আদিতে অতটা ছিল না, একেবারে ছিল না বলা যায় না, কিন্তু পয়সা কড়ি থাকলে রাজার আত্মীয় হয়ে ঢুকে পড়লেন, রাজাকে সন্তুষ্ট করে আপনি নেপোটিজমের সুযোগ নিলেন, ব্যাপারটা অতটা সোজা ছিল না, রাজা বলে কথা। কিন্তু এখন রাজনৈতিক নেতারা, তাদের তো আর সেই ইগো নেই, আভিজাত্যের ব্যাপারটাও নেই, টাকা পেলেই তারা খুশি। তো এইভাবে স্বজন পোষণের ব্যাপারটা এখন অনেক বেশি বেড়েছে। তো যাই হোক, এবার দেখুন এলিজেবল বিষয়টাও খুব ইন্টারেস্টিং না? এবার ধরুন আপনি একটা চাকরির ক্ষেত্রে এলিজেবল, ধরুন আপনি কি একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা জব, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জব আপনি অ্যাপ্লাই করবেন। এবার ধরুন আপনি বা নিজেই শিখেছেন, স্বশিক্ষিত, আপনি রকেট বানাতে পারেন এবং আপনি হেলিকপ্টার পর্যন্ত বানিয়ে দিতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনার কাছে কোনো ডিগ্রি নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি নেই, এমটেক নেই, তাই তো? বিই নেই, কিছুই নেই, তাহলে কি আপনি ওই চাকরিটা পাবেন? পাবেন না। তাহলে কি দাঁড়ালো?
আপনার যতই স্কিল থাকুক না কেন, যতই আপনার এবিলিটি থাকুক না কেন, শাসক শ্রেণী একটা যোগ্যতা তৈরি করে দিয়েছে, মাপকাঠি ওদের প্রতিষ্ঠানে পড়ে আপনাকে সেটা অর্জন করতে হবে। তাই আপনি যতই হেলিকপ্টার বানান, যতই আপনি রকেট বানান না কেন, আপনার কাছে যদি ওই ডিগ্রিটি না থাকে আপনি কিন্তু পাবেন না ওই চাকরিটা। তাহলে কি দাঁড়ালো? প্রতিষ্ঠান। কেন? আপনার এবিলিটিকে ওরা কন্ট্রোল করবে, অর্থাৎ যাতে করে আপনি নিজেই স্বশিক্ষিত হয়ে কোনো কিছু করতে না পারেন, সেই ক্ষেত্রটাকে কমিয়ে দেওয়ার সুযোগ। কারণ আপনি একটা উপার্জন করতে চাইবেন বেঁচে থাকার জন্য, আর ওরা তো ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থাকে মুঠোর মধ্যে ভরেই নিয়েছে। তাহলে আপনি যাবেন কি করে? আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন আপনি ইংরেজিটা খুব ভালো জানেন, ইংরেজির উপর আপনার দক্ষতা আছে, আপনি সুন্দর লিখতে পারেন, বলতে পারেন, আপনার পড়ানোর ক্ষমতাও আছে, কিন্তু আপনার ডিগ্রি নেই, মানে বিএড ডিগ্রি নেই, বা ধরুন আপনার এমএও নেই, আপনার কোনো ডিগ্রিই নেই। এই রবি ঠাকুরের মতো ধরে রাখুন আপনি, মানে এটা বললাম, ওনারও তো কোনো ডিগ্রি ছিল না, যাই হোক। তো এই রকম অবস্থায় আপনি কি ওই শিক্ষকতার চাকরিটা পাবেন না। তাহলে কেন পাবেন না? আপনার কি মেরিট নেই? আছে। এবিলিটি নেই? আছে। কিন্তু এলিজিবিলিটি নেই, মেরিটও নেই। মেরিট ব্যাপক অর্থে আছে, কিন্তু সভ্যতা তৈরি যে মেরিট, যেখান থেকে মেরিটোরিয়াস শব্দটায় আমরা ব্যবহার করি, সেটা সংকীর্ণ হয়ে গেছে। সেখানে মেরিট এবং এলিজিবিলিটি একাকার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার এবিলিটি থাকা সত্ত্বেও আপনি এলিজিবল নন, কারণ আপনার ডিগ্রিটা নেই। তাহলে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবিলিটি এবং এলিজিবিলিটির মধ্যে কী পার্থক্য। এটাই পার্থক্য, বড় পার্থক্য। তাই ওরা সভ্যতা যত এগিয়েছে, সেটা এখন নয়, আগেও যখন দেখবেন, যখন রাজতন্ত্র ছিল, সামন্ততন্ত্র থেকেই তো রাজতন্ত্রের সূত্রপাত, ফিউডালিজম থেকে, তখনও দেখবেন যে রাজারা তারা তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য কিছু কৃত্রিম যোগ্যতা সৃষ্টি করেছিলেন, তাই তো? এই যেমন সভাকবি, তাই তো? কবি তবুও ঠিক আছে, কিন্তু ওই যে রাজার প্রশংসা করলে তবেই তুমি বড় কবি, সভাকবি, নিন্দা করা চলবে না। ওই সভাকবি এখন আমাদের চারদিকে বিজ্ঞানী বলুন, বুদ্ধিজীবী বলুন, তারা কিন্তু সবাই ওই সভাকবির আসনই অলঙ্কৃত করছেন। কেউ কেউ হয়ে গেছেন স্বীকৃত, কেউ কেউ ওই আসনটিকে অর্জন করবার জন্য চাটুকার বৃত্তি করে যাচ্ছেন। একটা সময় রাজার চাটুকার বৃত্তি করে সভাকবি হওয়া যেত। তাদের গুণ ছিল না বলছি না, কিন্তু গুণ তো থাকতেই হবে, লিখতে তো হবেই কিছু না কিছু, কিন্তু অ্যাপিজ করতে হবে, বিরুদ্ধে গেলে চলবে না, সমালোচনা করলে চলবে না। তো সেই সময় একটা বড় মেরিট কী ছিল? রাজাকে খুশি করে মেরিটোরিয়াস বলে প্রতিভাত হওয়া। এটা সক্রেটিস পারেননি, বিরুদ্ধাচরণ করেছিলেন, তাই তো? কিন্তু অন্যরা তারা পেরেছিলেন, তাই তো? তো এই যে জায়গাটা, সেটাই বর্তমানে দাঁড়িয়েছে কি, রাজার জায়গায় পরিবর্তে সিস্টেমকে আপনি সন্তুষ্ট করছেন, সিস্টেমকে মেনে চলছেন, আপনি ন্যারেটিভকে মেনে চলছেন, মেনে চলে আপনি সভাকবি, সভা বিজ্ঞানী, তাই তো, সভা গবেষক, সভা ডাক্তার, সভা চিকিৎসক হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কারণ এই যে মেরিট বা এবিলিটি, এইটাকে ওরা সংকীর্ণ করে করে, যাতে করে এই শাসক শ্রেণীর কাজে লাগে এমন সিলেবাস তৈরি করে ওরা এলিজিবিলিটি ডেফিনেশন তৈরি করে দিয়েছে, এবং আমরা সেই এলিজিবিলিটির চক্রব্যূহের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমরা ভাবছি এটাই হলো সত্যিকারের যোগ্যতা, এটাই হলো মেরিট। কিন্তু মেরিটই শব্দটি যখন উৎপত্তি হয়েছিল তখন এরকম অর্থ ছিল না। এটা 700 খ্রিস্টপূর্বাব্দের কাহিনী তো ছিল না। তখন প্রাকৃতিক যে যোগ্যতা, সেটাই তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে প্রতিভাত হয়েছিল, তাই তো? তাহলে এরপরে কি? এরপরে খুব স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটাকে যুবক যুবতীরা বা আমরা দুঃখ করছি যে মেধাবীরা রাস্তায় বসে আছে। স্কুল শিক্ষকদের ক্ষেত্রে দেখবেন অনেকে ধর্নায় এখনও চলছে, এসএসসি নিয়োগ নেই,
দুর্নীতির কাহিনীটা আমি বলেছি আগেই। দুর্নীতি কেন হঠাৎ সর্বত্র কেন দুর্নীতি? আসলে ওরা নিয়োগ বন্ধ করতে চাইছে এবং এই সিস্টেমটাকে ওরা এডুকেশন সিস্টেম থেকে শুরু করে পুরো সিস্টেমটাকে ভেঙে বিল্ড ব্যাক বেটার বা রিসেট করতে চাইছে। তাহলে কি প্রক্রিয়া শুরু হয়েছে নতুন বিশ্ব ব্যবস্থায়? অর্থাৎ যে ডিগ্রিগুলো ওরা ব্রেন ওয়াশ করবার জন্য, জনতার ব্রেন ওয়াশ করা তথা ডিভাইড অ্যান্ড রুল করবার জন্য যেসব ডিগ্রিকে ওরা তৈরি করেছিল, সেই ডিগ্রিগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ টেকনোলজি বদলেছে। ওরাই সেই টেকনোলজি আবিষ্কার করেছে, এআইয়ের মতো টেকনোলজি, রোবোটিক্সের মতো টেকনোলজি, মেশিন লার্নিংয়ের মতো টেকনোলজি। আর তাই এই ডিগ্রিগুলো যা ওরাই তৈরি করেছিল, কিন্তু ওগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে বলে সেগুলোকে ওরা ডাইরেক্টলি ধ্বংস করছে না, ওরা সাপোর্ট তুলে নিচ্ছে। অর্থাৎ গবেষণা খাতে খরচ দেবে না, নিয়োগ হবে না, কারণ ওইগুলো পড়ে, ইতিহাস পড়ে বা ম্যাথমেটিক্স পড়ে আগের যে সিস্টেমে পড়াশোনা হচ্ছিল সেগুলো পড়ে আর চাকরিও হবে না। আর তাই দেখবেন, খোঁজ নিয়ে দেখুন, প্রথাগত যে কলেজগুলো, যে ডিগ্রিগুলো হয়, সেগুলো অনার্সকে তো 4 বছর করে দিয়েছে। অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে আমি এডুকেশন সিস্টেম, যেটা নতুন এডুকেশন সিস্টেম জাতীয় শিক্ষানীতির ওপরে 40 পাতা বা তারও বেশি আমি বিস্তারিত লিখেছি। কি কি হতে চলেছে সেগুলোই হচ্ছে। অর্থাৎ এই সিটগুলোতে দেখবেন, এই প্রথাগত ডিগ্রি কলেজগুলোতে ভর্তি কি অবিশ্বাস্যভাবে কমে গেছে। অনেকে বিশ্বাস করতে পারছেন না কেন হচ্ছে। এই কারণেই হচ্ছে, কারণ এই যে ডিগ্রি বা এই যে মেরিটোরিয়াসের যে ডেফিনেশন বা এলিজিবিলিটির যে ডেফিনেশন, তার সঙ্গে ওরা কর্মসংস্থানকে এমনভাবে যুক্ত করে দিয়েছে যে পড়াশোনা মানেই ডিগ্রি অর্জন, আর ডিগ্রি অর্জন মানেই হচ্ছে জীবিকা। এটা রিলেট করে দেওয়ার ফলে যেহেতু এখন আর ওই সব পড়াশোনা করে চাকরি বাকরি আর হবে না, সেটা পরিষ্কার হয়ে গেছে, তাই এইসব ছেলেমেয়েরা আর এই প্রথাগত ডিগ্রি কলেজের পড়াশোনাতে আগ্রহী হচ্ছে না, তারা ছেড়ে দিচ্ছে। এবং এইভাবে এই সিস্টেমটাই আস্তে আস্তে ভেঙে যাবে। পরিবর্তে পেশা কেন্দ্রিক, এআই তো চাকরি খাবে, তবু কিছু কিছু চাকরি হবে যারা টপ লেভেলে। এআইয়ের শিকারই হবে 90% মানুষ। 10% মানুষ এআইকে কাজে লাগিয়ে টপ লেভেলে উঠতে পারবে। এটা বহু আগেই আমি বলেছি। তো যাই হোক, তো ওই দৌড়েও তো সবাই সামিল হবে। আলটিমেটলি শেষে তো ফ্রাস্ট্রেশন আসবে, হতাশা আসবে, আত্মহত্যা বাড়বে। তার সঙ্গে ওরা ভৌ দিয়ে যাতে করে বিক্ষোভটা কমানো যায়, বিক্ষোভকারী যুবক যুবতীর সংখ্যা কমানো যায় ডিপপুলেশনের মাধ্যমে, সেটাও ওরা চালিয়ে যেতে থাকবে। এই কারণেই কিন্তু আগামীতে এত ভৌ তৈরি হচ্ছে এবং রেডি আছে। এটাও আমি বহু আগেই বলেছি, তাই নয় কি? তাহলে এরপরে ডিগ্রিতে, মানে এই যে মেরিট, এতে কি যুক্ত করতে চাইছে ওরা? তাহলে আমরা দেখে নিলাম এলিজিবিলিটি ডেফিনেশন আসলে কি। ওদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে ওদের ডিগ্রি নিতে হবে, যেটা ওরাই তৈরি করেছে, সিলেবাসটা ওরাই তৈরি করেছে। জায়নিস্ট শক্তি সমগ্র বিশ্বে যখন তাদের রাজত্ব, সরকারগুলোকে ওরা হাইজ্যাক করে দিয়ে ওদের সিস্টেমটা চালায়। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। তাহলে ওই ব্যাপারটার এখন প্রয়োজন ফুরিয়েছে বলে ওরা বেসরকারিকরণের মাধ্যমে দেখবেন আরও অনেক রকমের হাইটেক, গ্ল্যামারাস, ব্র্যান্ডেড সাবজেক্ট, এআই রিলেটেড সাবজেক্টকে ওরা নিয়ে আসছে। এবং সর্বক্ষেত্রে ফ্যাশন টেকনোলজি থেকে শুরু করে সর্বক্ষেত্রে ওরা এআইকে প্রয়োগ করে, এবং তার উপরে ওরা বিভিন্ন কোর্স তৈরি করছে যাতে করে যাদের অবস্থা ভালো, পয়সা কড়ি আছে বা ঘটি বাটি বেচে, তারা কিন্তু ওই সব কোর্সে ভর্তি হবে। আর বাকি যারা পড়াশোনা করতে চাইলেও পারবে না, বিশেষ করে ওসব পড়াশোনা করে তো আর লাভ নেই, ভাববেন না তারা বেঁচে গেল। না, স্কুলে ড্রপ আউট হলেও, পড়াশোনা করতে হলে কেউ স্কুলে ভর্তি হলো না, আপনি বেঁচে গেলেন, বউ থেকে বেঁচে গেল, ভ্যাকসিন থেকে বেঁচে গেল, দিতে হলো না, ভালো থাকলো না, তেমনটা হবে না। কারণ এই সব স্কুল ছুটদের জন্য ওরা এনজিও তৈরি করে রেখেছে। স্কুলে পড়াশোনা হলো না, ঠিক আছে, কী দায় আসে, ড্রপ আউট হলো তো কী আছে, এনজিওতে সেখানে বিভিন্ন রকমের টোপ আছে, প্রলোভন আছে, বিভিন্ন রকমের ট্রেনিং আছে। এই করে ওরা কোনো শিশুকে, কোনো মানুষকে ওরা সিস্টেমের বাইরে যেতে দেবে না, সবাইকেই ম্যাট্রিক্সের মধ্যেই রাখবে, অন্তত চেষ্টা করবে, পুরোটা সফল হবে না,
চেষ্টা করবে যাতে করে এই ম্যাট্রিক্সের মধ্যে ঢুকিয়েই সর্বত্রই গুঁজে দেওয়ার ব্যবস্থাটা থাকে, সর্বত্রই। স্কুলে না হলে এনজিওর মাধ্যমে, পথ শিশুদের এনজিও আছে প্রচুর, সেখানেও গোঁজা হয়। তাই ওরকম ভেবে কিন্তু লাভ নেই যে অনেকে ভাবছেন যে ভালোই তো স্কুলের ড্রপ আউট হয়ে গেলে তাদের তো এটা বেঁচে গেল, তা নয়, ওটা বাঁচবে না। ওরা ব্যবস্থা করে রেখেছে। তাহলে এরপরে কি বলেই ফেলি, এই যে ডিগ্রি বা মেরিট যেটাকে আপনি বলছেন, ডিগ্রি মানে মেরিট এখন একাকার হয়ে গেছে। তো এর সঙ্গে আগামীতে কিন্তু ওরা আরও একটা বিষয় যোগ করতে চাইছে, চীনেও কিন্তু যোগ করে ফেলেছে ইতিমধ্যেই। সেটা হলো সোশ্যাল স্কোর। সোশ্যাল স্কোর অর্থাৎ আপনার কত বড় ডিগ্রি আছে সেটা শুধু বড় কথা নয়, আপনি সেই ব্যাপারে কতটা দক্ষ, কোম্পানি বা কর্পোরেটে যেখানে যে ভ্যাকান্সির এগেনস্টে আপনি জব করবেন, জবটা পাবেন, সেই কাজটা আপনি কতটা দক্ষভাবে করছেন সেটা তো বিচার্য বিষয় অবশ্যই ওদের কাছে। পাশাপাশি আপনি ভৌ নিয়েছেন কি না, মানে আপনি সোশ্যাল স্কোরের মধ্যে এই যে ভ্যাকসিন পাসপোর্ট, যেটা ওরা প্যান্ডেমিক ট্রিটিকে সফল হলে ওরা কিন্তু করার চেষ্টা করবে। ওটার আগেই বাইডেন চেষ্টা করেছিল আমেরিকায়, পারেনি জনগণের বিক্ষোভের কারণে, কিন্তু ওরা থেমে নেই। তাই এই যে যোগ্যতা বা মেরিট বা এলিজিবিলিটি বলে আপনারা যাকে ডাকছেন, তার সঙ্গে ইতিমধ্যেই কিন্তু আমরা আবহে দেখেছি, প্যান্ডেমিক আবহে দেখেছি, অনেক মাল্টিন্যাশনাল কি তাদের এমপ্লয়ীদের নিতে বাধ্য করেছে, আপনারা জানেন, এরকম বহু পাঠক আছে, বাধ্য করেছে। ওটা না হলে ঢুকতে দেওয়া হবে না, না হলে অমুক হবে না, ইমেল করেছেন এরকম, মানে অন্তত তাদের উপর চাপ দেওয়া হয়েছে, তাই তারা করেছেন, কারণ তারাও তো ম্যাট্রিক্সের মধ্যেই পড়েন। ওটা সূত্রপাত। এটাকেই ওরা যাতে করে বারবার করে চাপ দিতে না হয়, বারবার করে প্যান্ডেমিক আনবে, বারবার করে কোম্পানিকে দিয়ে চাপ দেওয়া হবে, সরকারকে দিয়ে চাপ দেওয়া হবে, রাজনৈতিক দলকে দিয়ে চাপ দেওয়া হবে, সেটা তো সম্ভব নয়, সমস্যা বারবার করে এত চাপ দেওয়া। তাই ওটাকে যদি সোশ্যাল স্কোরের মধ্যে ঢুকিয়ে আপনি ঠিকঠাক ছোটোবেলা থেকে ভ্যাকসিন নিচ্ছেন কি না, প্রত্যেক কটা নিয়েছেন কি না, তা কটা নিয়েছেন, কটা বাদ গেছে, তার উপর দাঁড়িয়ে, এবং আপনি নাগরিক হিসেবে কতটা ডিজিটাল ফ্রেন্ডলি, সেটাও একটা সোশ্যাল স্কোরের মধ্যে পড়বে। আপনি কতটা লেনদেন করেন, ডিজিটাল লেনদেন করেন না ক্যাশ লেনদেন করেন, এই সমস্ত কিছুকে এনে আপনার একটা আইডি তৈরি হবে, যেটার উপর ভিত্তি করে আপনার এলিজিবিলিটিটা ঠিক হবে। তাই এআই এর ওপর আপনার ডিগ্রি, ডিপ্লোমা কি থাকুক, রোবোটিক্সের ওপর আপনি কত বড় ডিগ্রি থাকুক হলো, মেশিন লার্নিং আপনি কোথায় গিয়ে শিখেছেন, আমেরিকায় না কানাডায়, এটা বড় বিবেচ্য তখন হবে না। বিবেচ্য হলেও তার সঙ্গে এই সোশ্যাল স্কোরটা ওরা অ্যাড করতে চাইবে। তখন এই যে মেরিটের বারবার বিবর্তন হচ্ছে সভ্যতার সঙ্গে সঙ্গে, তাই তো রাজতন্ত্রের সময় থেকে, সামন্ততন্ত্রের সময় থেকে বর্তমানে আমরা আধুনিকতম নতুন বিশ্ব ব্যবস্থার দিকে মানে ঢুকেই পড়েছি। তার এক্সট্রিম পর্যায়ে আমরা এটা দেখতে পাবো কি, এলিজিবিলিটির মধ্যে আপনার ডিগ্রি সহ আপনার সোশ্যাল স্কোরটা ওরা দেখবে, তবেই কিন্তু আপনি ওদের অধীনে, ওদের প্রতিষ্ঠানে যতটুকু চাকরি অবশিষ্ট থাকবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। কি বুঝলেন? আপনি কি চান যে এই সোশ্যাল স্কোরটাও ঢুকে যাক আপনার মেরিটের মধ্যে, আপনার ডিগ্রির মধ্যে, আপনার যোগ্যতার মধ্যে, আপনার এলিজিবিলিটির মধ্যে, এটাও পরিগণিত হোক? আপনি কি চান? আমি তো চাই না। আপনি যদি সুস্থ হন, শরীর সুস্থভাবে বেঁচে থাকতে চান, নিজে এবং আপনার সন্ততির জন্য সুস্থ জীবন চান, তাহলে আপনিও চাইবেন না। তাই প্রতিবাদে থাকুন, ছড়িয়ে দিন, সচেতন থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।